আসসালামু আলাইকুম প্রিয় এক্সিসবাসী। আমার পক্ষ থেকে এবং স্যারের পক্ষ থেকে এবং এক্সিসবাসীর পক্ষ থেকে সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা স্যার তৌফিকুর রহমান স্যারের সাথে কথা বলছি সিভিএস এর যে সকল লং কেস বা ক্লিনিক্যাল সেশন আছে সেই সব বিষয়ে। তার ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো অ্যাকিউট পেরিকার্ডাইটিস নিয়ে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আজকে ডিসকাশন হলো অ্যাকুট পেরিকার্ডাইটিস। জি স্যার, আজকে আমাদের ডিসকাশন হচ্ছে অ্যাকিউট পেরিকার্ডাইটিস নিয়ে। স্যার, আচ্ছা, ঠিক। জানতে চাচ্ছি পেরিকার্ডাইটিস কাকে বলে? আচ্ছা, পেরিকার্ডাইটিস সবাই আমরা জানি যে আইটিস মানে ইনফ্লামেশন। তাহলে পেরিকার্ডাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য পেরিকার্ডিয়াম ইজ কল্ড পেরিকার্ডাইটিস। পেরিকার্ডিয়ামের সাধারণত আমাদের বলে দুইটা লেয়ার থাকে, আমরা সবাই জানি যে ভিসেরাল লেয়ার আর প্যারাইটাল লেয়ার। এখন এই ভিসেরাল লেয়ার বা প্যারাইটাল লেয়ার যেটা, এই ভিসেরাল লেয়ার প্যারাইটাল লেয়ারে যদি কোনো ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন অফ দ্য পেরিকার্ডিয়াল স্যাক ইজ কল্ড পেরিকার্ডাইটিস। এখন এই পেরিকার্ডিস সবে আজকে আলোচনার বিষয়, যেমন অ্যাকুট পেরিকার্ডাইটিস, তার মানে আমাদের আরো ক্রনিক পেরিকার্ডাইটিস বা এই ধরনের কোনো আছে কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস বা বিভিন্ন ধরনের পেরিকার্ডাইটিস আলোচনা হয়তো নেক্সট আরো ক্লাসে হবে। আজকে আলোচনা যেহেতু অ্যাকুট পেরিকার্ডাইটিস, অ্যাকুট পেরিকার্ডাইটিস যেহেতু এই যে পেরিকার্ডিয়ামের যে ইনফ্লামেশন যেটা আছে, এই ইনফ্লামেশনের আসলে দেয়ার আর লট অফ কজেস অফ যে ইনফ্লামেশন অফ দ্য পেরিকার্ডিয়াম বা পেরিকার্ডাইটিসের লট অফ কজেস আসলে আমরা পরে সামনে আলোচনা করব যে অনেক কারণ আছে। এখন এই কারণগুলো যদি আমাদের কোনো কারণে পেরিকার্ডিয়ামকে ইনভলভ করে এবং পেরিকার্ডিয়াল ইনফ্লামেশন যদি হয়, এবং ইনফ্লামেশনে আমরা বলতেছি পেরিকার্ডাইটিস। সাধারণত যদিও এখানে ইনফ্লামেশন আছে, সুতরাং যে সিকুইলি বলো বা অথবা আইটি যেটা ইনফ্লামেশনের যেটা পার্ট, যেটা আমরা যেটা কলর ডলর টিউমার, আমরা নাম টিউমার মানে ফুলে যাওয়া বা সোয়েলিং হওয়া। এই সোয়েলিং যখন হয়, আসলে এই সোয়েলিং হয়, দ্যার ইজ ইনক্রিজ পারমিয়াবিলিটি অফ দ্য ক্যাপিলারিজ। যদি ইনক্রিজ পারমিয়াবিলিটির জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের দ্যার ইজ এ লিকেজ অফ দ্য প্রোটিন অ্যালং উইথ ফ্লুইডস, ফলে দেখা যায় যে ওখানে সোয়েলিং হয়, যেটা বদ্ধ জায়গা থাকে ইনফ্লামেশন। আর যেহেতু একটা স্পেসের মধ্যে ইনফ্লামেশন হচ্ছে, কিন্তু অনেক সময় সাধারণত আমরা দেখি যেখানে ইনফ্লামেশনের সাথে অনেক সময় পেরিকার্ডিয়াল ইফিউশনও সাধারণত জড়িত থাকে ইন মোস্ট অফ দ্য কেসেস। সুতরাং অ্যাকুট পেরিকার্ডাইটিস সাথে সাথে মানে ইনফ্লামেশন যেটা আছে, ইনফ্লামেশনেরটা কিছুটা জড়িত থাকতে পারে। এই প্রসঙ্গে আমরা একটু বলে রাখি, সেটা নর্মালি পেরিকার্ডিয়াল ইফিউশন যেটা আছে, সামান্য পরিমাণে ইফিউশন কিন্তু আমাদের পেরিকার্ডিয়াল স্পেসে নর্মালি থেকে থাকে, যেমন 15 থেকে 50 ml ফ্লুইড কিন্তু নর্মালি প্রেজেন্ট থাকতে পারে। এখন যদি if there is a present of more than 50 ml of fluid within the pericardial space, তখন আমরা যে পেরিকার্ডিয়াল ইফিউশন তখন আমরা বলবো। আদারওয়াইজ কোন থেকে যদি সামান্য পরিমাণে, আমরা অনেক সময় ইকোকার্ডিওগ্রাফিতে দেখি there is a presence of a small amount of fluid in the pericardial space, এবং এই অ্যামাউন্টের পরিমাণ যদি 50 সিসির কম হয়, তাহলে সেটা আমরা নরমাল ফিজিওলজিক্যাল কারণে বলে থাকি। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। স্যার, আমরা পেরিকার্ডাইটিস কে কেন অ্যাকিউট পেরিকার্ডাইটিস বলছি স্যার? অ্যাকিউট কখন বলবো? আচ্ছা, গুড কোশ্চেন। অ্যাকুট পেরিকার্ডাইটিস আমরা জানি যে পেরিকার্ডিয়াল ইনফ্লামেশন যেটা আছে, যে পেরিকার্ডিয়াল ইনফ্লামেশন যেটা ইনিশিয়েশন যদি হয়, এবং এই ইনিশিয়েশনটা হওয়াটা এবং এই যে অনেক রিজলিউশন হয় বা রিজলভশন হয় বা ভালো হয়ে যাওয়াটা, এটা যদি সাধারণত 6 সপ্তাহ আগে ভালো হয়ে যায়, এটাকে আমরা অ্যাকুট পেরিকার্ডাইটিস বলছি। সাধারণত অ্যাকুট বা ক্রনিক যে আমরা টার্মিনোলজিটা ইউজ করি, এই টার্মিনোলজিটা সাধারণত আমরা ইউজ করে থাকি, আমরা সব এটা মানে আসলে দিনক্ষণ হিসাব করে সাধারণত আমরা বলে থাকি। পেরিকার্ডাইটিস যেটা আছে, পেরিকার্ডাইটিস মে স্টার্ট উইদিন মিনিটস বা উইদিন সেকেন্ডস, বাট ইট পারসিস্ট আপ টু দা 6 উইকস পর্যন্ত, যদি বা 6 উইকস এর আগে যদি ভালো হয়ে যায়, তখন আমরা সেটাকে অ্যাকুট পেরিকার্ডাইটিস বলতেছি আসলে। ধন্যবাদ স্যার। স্যার, অ্যাকিউট পেরিকার্ডাইটিস এর প্যাথোফিজিওলজিটা কি হবে? আচ্ছা, অ্যাকুট পেরিকার্ডাইটিস এর প্যাথোফিজিওলজি যেটা আছে, অ্যাকুট পেরিকার্ডাইটিস এর প্যাথোফিজিওলজি যদি আমরা চিন্তা করি, সেটা ওই যেটা আমরা আলোচনা করলাম যে ইনফ্লামেটরি প্রসেস, যেহেতু এটা ইনফ্লামেশন পেরিকার্ডাইটিস, এবং এর আন্ডারলাইং অনেক কারণ আছে। যে কোনো একটা পজিটিভ এজেন্টের মধ্যে হতে পারে দেয়ার সাম ইনফেক্টিভ এজেন্টস, ইনফেক্টিভ এজেন্টের মধ্যে ব্যাকটেরিয়াল বা ভাইরাল আছে, যেগুলো আমরা ডিটেলস পরে আলোচনায় আসবো। যে কোনো একটা পজিটিভ এজেন্ট, অথবা ইভেন ইউরিক যেটা আছে আমরা ইউরিমিয়া, বাট দ্যাট ইজ হলো
যদি chronic renal failure থাকে সেখানে ইউরিয়া ক্যান কজ ইনফ্লামেশন, অথবা কোনো টিউমার যদি থাকে, ইভেন রেডিয়েশন আমাদের কি করতে পারে, যেমন কোনো ক্যান্সারে যেমন রেডিওথেরাপি দিচ্ছে, সেক্ষেত্রে এগুলোকে কি করতে পারে, আমাদের পেরিকার্ডিয়ামকে ইনফ্লামেশন করতে পারে। ইনফ্লামেশন হলে যেটা হবে, অ্যাজ লাইক আদার সাইডস যেখানে হয়, সেখানে যেমন হলো ইনফ্লামেটরি প্রসেস যেটা আছে, সেটা হলো ইনফ্লামেশনের কারণে ওই জায়গাটা সাধারণত ইনক্রিজ পারমিয়াবিলিটি হয়। এখন ইনক্রিজ পারমিয়াবিলিটি হয়, তবে ওখানে হাইপারিমিয়া হয়। হাইপারিমিয়া যেহেতু ব্লাড ফ্লো সাধারণত বেড়ে যায়, তো ইনক্রিজ পারমিয়াবিলিটির সাথে সাথে যাতে ভ্যাসোডাইলেটেশন হয়, ভ্যাসোডাইলেশনের ফলে যে আমাদের ব্লাড ফ্লো বেড়ে যায়, ফলে এই যে ব্লাড ফ্লো বাড়ার সাথে এই পারমিয়াবিলিটি বাড়ার কারণে ওখান থেকে লিকেজ অফ দা প্রোটিন হবে, সাথে অ্যালং উইথ ফ্লুইড হবে, যেটা আমার পেরিকাল স্পেসে যে প্রোটিন এবং ফ্লুইড জমা হবে, এই জমা হওয়ার কারণে যে বলছে পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে। আর একটা ইনফ্লামেশনের কারণে স্বাভাবিকভাবে যে ইনফ্লামেশন তো একটা ভেসেলের রিয়াকশন, এখানে রিয়াকশনের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে ক্যাপিলারি লেভেলের রিয়াকশনটা বেশি হয়, এবং এই ক্যাপিলারি রিয়াকশনের কারণে একটা পারমিয়াবিলিটি বাড়ার সাথে সাথে এখানে হাইপারিমিয়া বা ব্লাড ফ্লো যেটা ফ্লো বলে, যেটা যে ব্লাড ফ্লো সাধারণত বেড়ে থাকে। ফলে এই যে জায়গাটা যেটা ইনফ্লামেশনের কারণে সাথে পেইন যেটা আছে, পেইন হতে পারে সাধারণত যে পেরিকার্ডিসে চেস্ট পেইন হয় এই কারণে। তারপরে হলো যে এটার কারণে আমাদের পেরিকার্ডিয়াল ফ্লুইড যেটা আছে, ফ্লুইড জমা হতে পারে। মধ্য কথা যদি আমরা বলি যে ইনফ্লামেটরি প্রসেস হিসাবে, যে এখানে মূল এটা হয় যে এখানে ইনফ্লামেশনের কারণে মূলত যে ক্যাপিলারি লেভেলে আমাদের পারমিয়াবিলিটি বেড়ে যায়, এবং পারমিয়াবিলিটি বাড়ার কারণে এখানে স্বাভাবিকভাবেই ফ্লুইড এবং প্রোটিন লিকেজ হয়। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। স্যার, অ্যাকিউট পেরিকার্ডাইটিস এর কজ আমরা কি কি ধরতে পারি? কি কি কারণে অ্যাকিউট পেরিকার্ডাইটিস হচ্ছে? আচ্ছা, অ্যাকুট পেরিকার্ডিটিস যেটা আমি আলোচনা করলাম, দেয়ার আর লট অফ কজেস অফ অ্যাকুট পেরিকার্ডাইটিস। এর মধ্যে যদি আমরা আলোচনা করে থাকি, একটা হলো যে ইনফেক্টিভ কজ, এটা ইম্পর্টেন্ট কজ অফ অ্যাকুট পেরিকার্ডাইটিস। এখন ইনফেক্টিভ কজের মধ্যে দেয়ার আর লট অফ এজেন্টস, ইনফেক্টিভ এজেন্টস। এটা একদম ভাইরাস থেকে শুরু করে, দেয়ার আর লট অফ ভাইরাসেস, দেয়ার আর সাম ব্যাকটেরিয়াস, দেয়ার আর সাম ফাঙ্গাস। ইভেন আমরা যেটা করোনা ভাইরাস, এটা নোভেল করোনা ভাইরাস যেটা বলতেছি, সার্স কোভিড 2 নোভেল করোনা ভাইরাস, এটাও তো কিন্তু আপনার মায়োকার্ডিটিস বা পেরিকার্ডিটিস এগুলো করতে পারে। তো এখন যারা সাম ব্যাকটেরিয়া, সাম ভাইরাস, সাম ফাঙ্গাস, এটা যে ইনফেক্টিভ এজেন্টস, এরা যেমন ইনফ্লামেশন করতে পারে, মানে পেরিকার্ডিটিস করতে পারে। সাথে সাথে আমাদের আরো কিছু যেটা বললাম যে ক্রনিক রেনাল ফেলিয়ার কাছে তার মেটাবলিক কজেস আছে। মেটাবলিক কজেস হলো ইউরেমিয়া ক্যান কজেস পেরিকার্ডিটিস। তারপরে আমাদের যেটা আছে রেডিয়েশন হ্যাজার্ড ক্যান কজেস পেরিকার্ডিটিস রেডিয়েশনের কারণে। তারপর যারা সাম নিওপ্লাস্টিক কজেস এর মধ্যে হতে পারে যে যারা সাম মেটাস্ট্যাটিক টিউমার্স, মানে সারাউন্ডিং দা স্ট্রাকচারস অফ দ্য পেরিকার্ডিয়াম, যেমন ব্রেস্ট কার্সিনোমা অথবা আমাদের লাং কার্সিনোমা, সেখান থেকে আমাদের মেটাস্ট্যাটিস হয়ে আমাদের পেরিকার্ডিয়াম ইনভলভ করতে পারে, পেরিকার্ডিয়াল ইনফ্লামেশন হতে পারে। অথবা যেটা হতে পারে আরো, সেটা হলো যে there are some primary tumors can cause pericarditis, there are as a part of the paraneoplastic syndrome. আমরা সবই paraneoplastic syndrome জানি, যে অনেক সময় লাংস টিউমার হয়, লাংস টিউমারের কারণে কিছু কিছু মানে ফিচার হয় যেগুলো সাধারণত সরাসরি আমাদের লাং ক্যান্সারের সাথে জড়িত না, এরকম এগুলো আমরা paraneoplastic syndrome বলে যেতে। সো as a part of the paraneoplastic syndrome, patient may have pericarditis along with pericardial effusion, এগুলো হতে পারে। আর যারা সাম ড্রাগস এর কারণে আমাদের হতে পারে, বিশেষ করে যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ, যেমন ডক্সোরুবিসিন। অনেক সময় দেখা যায় যে আমাদেরকে অনেক সময় যারা অ্যান্টি ক্যান্সার ড্রাগস পায়, এরা অনেক যিনি ক্যান্সার স্পেশালিস্ট অনেক সময় আমাদের কাছে পাঠায় যে রোগীকে, যে তারা অ্যান্টি ক্যান্সার ড্রাগ বা বিশ্ব ডক্সোরুবিসিন পাচ্ছে, ইকো করতে পাঠায়। সেক্ষেত্রে আমাদের একটা দেখার থাকে যে এখানে পেরিকার্ডিয়াল ইনফ্লামেশন আছে কিনা, পেরিকার্ডিটিস আছে কিনা, অথবা পেরিকার্ডিয়াল ইফিউশন ডেভেলপ করছে কিনা। সাথে সাথে অনেক সময় মায়োকার্ডিয়াল ডিপ্রেশনও হয়, সেটাও আমরা দেখি। সেখানেও দেখার উদ্দেশ্য, মানে ডিপ্রেশনের সাথে সাথে ইজেকশন ফ্যাশনের পাশাপাশি আমরা অনেক সময় পেরিকার্ডিয়াল ইফিউশন ডেভেলপ করছে কিনা সেটাও আমরা দেখে থাকি। এছাড়া আমাদের দেয়ার মে বি সাম ট্রমাটিক কজ, আরটা আছে কজ। আমরা যখন রিউমেটিক ফিভার পড়াছিলাম, রিউমেটিক ফিভার আমরা বলছিলাম যে অ্যাজ এ কমপ্লিকেশন অফ দ্য রিউমেটিক ফিভার আমরা বলছিলাম যে দেয়ার মে বি এন্ডোকার্ডাইটিস অথবা মায়োকার্ডাইটিস অথবা পেরিকার্ডাইটিস অথবা প্যানকার্ডাইটিস বলি, যে প্যানকার্ডাইটিস হয় অনেক সময় রিউমেটিক ফিভারের ক্ষেত্রে। তো অ্যাজ এ পার্ট অফ দ্য প্যানকার্ডাইটিস রিউমেটিক ফিভারে
ইনভলভমেন্ট হতে পারে বেশি, যদিও সেটা অটোইমিউন কারণে শান্ত বা ক্রস ইমিউনিটির কারণে হয়ে থাকে। আর there are some other autoimmune diseases আর কি, যেটা আমরা বলি, যেমন SLE তে পেরিকার্ডাইটিস কমন, ইভেন পেরিকার্ডাল ইফিউশনও কমন, অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস এগুলা হতে পারে, অথবা সাম ভাস্কুলাইটিস এর কারণে কিন্তু পেরিকার্ডাল ইফিউশন হতে পারে। সুতরাং এই যে সাম ভাস্কুলাইটিস বা অটোইমিউন ডিজিজ ক্যান কজ পেরিকার্ডাইটিস। সুতরাং এই যে আমরা যখন আমরা ইনভেস্টিগেশন করে কনফার্ম করতে চাবো পেরিকার্ডিয়াল অথবা পেরিকার্ডিয়াল ইফিউশনের কারণ জানতে চাবো, তখন কিন্তু আমাদের এই ইনভেস্টিগেশন গুলো করতে হবে টু ডায়াগনোজ দ্য আন্ডারলাইং কজেস অফ দ্য পেরিকার্ডাইটিস অ্যালং উইথ পেরিকার্ডিয়াল ইফিউশন। সেক্ষেত্রে এগুলো দরকার আছে। ইভেন আমরা যখন ইসকেমিক হার্ট ডিজিজ পড়াইছিলাম, ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে আমরা একটু আলোচনা করছিলাম যে অ্যাজ এ কমপ্লিকেশন অফ দ্য ইসকেমিক হার্ট ডিজিজ, যেমন হলো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে কিন্তু আমাদের হলো পেরিকার্ডাইটিস হতে পারে, একদম আর্লি হতে পারে, অথবা লেট অনেক সময় দেখা যায় যে এটাও একটা অটোইমিউন ডিজিজ। আমরা ডেসলার সিনড্রোমের নাম শুনছি সবাই, যেহেতু ডেসলার সিনড্রোমে কিন্তু এটা হলো যে আমাদের ইমিউন রিয়াকশন হয়, যেটা যে মায়োকার্ডিয়াল যে ড্যামেজ হয়, মায়োকার্ডিয়াল টিস্যুর প্রতি যে ইমিউন রিয়াকশন হয়, এবং এটার কারণে আমার পেরিকার্ডাইটিস হতে পারে, যেটা আমরা লেট পেরিকার্ডাইটিস হতে পারে, সেটা হলো ডেসলার সিনড্রোম বলি আমরা। তাহলে ইসকেমিয়া কারণে বা মাইক্রো ইনফ্রাকশনের কারণে আমাদের হলো পেরিকার্ডাইটিস হতে পারে। সুতরাং পেরিকার্ডাইটিসের অনেক কারণ। এখন ইনফেক্টিভ কারণ যেটা, সেটাও আলোচনা করতে গেলে যে অনেক নাম আসবে, যেমন কক্সাকিবি ভাইরাস, এটা কমন ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, এগুলো আমাদের হলো পেরিকার্ডাইটিস করে থাকে। আর ব্যাকটেরিয়ার মধ্যে কমন হলো টিউবারক্লোসিস আমাদের যে কমনলি যে আমরা যেটা পাই যে পেরিকার্ডিয়াল ইফিউশন, এবং ইফিউশন শুরু আগে সাধারণত ইনফ্লামেশন থাকে, পেরিকার্ডাইটিস হয়ে সাধারণত পেরিকার্ডিয়াল ইফিউশন ডেভেলপ করে। তাহলে সেই ক্ষেত্রে সাধারণত আমরা যে টিউবারক্লোসিস ওয়ান অফ দ্য কমনেস্ট কজ দ্যাট ক্যান কজেস দ্য পেরিকার্ডাইটিস অ্যালং উইথ পেরিকার্ডিয়াল ইফিউশন। সুতরাং টিউবারক্লোসিস আমাদেরকে এটা মনে রাখতে হবে, এটা কোনোভাবে ভুলে গেলে চলবে না। তাহলে আর there are some fungus like toxoplasmosis and some other fungus যেগুলো কিন্তু পেরিকার্ডাইটিস করতে পারে। সুতরাং এগুলো আমরা অ্যাসপারজিলোসিস বা টক্সোপ্লাজমোসিস এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, এবং there are some parasites also that can cause pericarditis। সুতরাং এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। স্যার, অ্যাকিউট পেরিকার্ডাইটিস এর কোনো এজ ভ্যারিয়েশন আছে, যে কোন এজটাতে বেশি হতে পারে বা কম হতে পারে? এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যখন তোমরা যে কোনো ব্যাপারে আমাদের যখন টু ফাইন্ড আউট দ্য ইটিওলজি অফ দ্য অ্যাকিউট পেরিকার্ডাইটিস, তখন তোমাদেরকে কিছু এজের ব্যাপারটা নিয়ে একটা মাথায় রাখতে হবে। এখন ধরো যে রেডিয়েশন হ্যাজার্ড, যেটা আমরা যদি চিন্তা করি যে রেডিয়েশন পেরিকার্ডাইটিস, এর সাধারণত ক্যান্সার রোগীদের হয়। স্বাভাবিকভাবে আমরা বলি যেমন ব্রেস্ট ক্যান্সার বলো বা লাং ক্যান্সার বলো, যেগুলোতে আমরা রেডিয়েশন সাধারণত দিচ্ছি, যার কারণে পেরিকার্ডাইটিস হতে পারে। আমরা সাধারণত বলি এজেড পারসন যারা সাধারণত লাং ক্যান্সার হয়ে থাকে, বা ব্রেস্ট ক্যান্সার যদিও কোনো সুনির্দিষ্ট বয়স নাই, তারপরে এখানে যেমন স্বাভাবিকভাবেই এই মধ্য বয়স বা একটু বেশি বয়সী যারা সাধারণত ব্রেস্ট ক্যান্সার হয়, তাদের রেডিয়েশনের যেহেতু ব্যাপার থাকে, সুতরাং রেডিয়েশনের ক্ষেত্রে চিন্তা করতে গেলে তখন আমাদের লেট অনসেট একটা ব্যাপার প্রয়োজন পড়ে। আবার যখন যে ইয়ং একটা ছেলে যখন সাধারণত দেখা যাবে যে আমাদের চেস্ট পেইন নিয়ে আসছে, আমরা ইসিজি করলাম, ইসিজি করার পরে দেখলাম যে ওয়াইড স্প্রেড এসটি এলিভেশন কনকেভিটি আপওয়ার্ডস অ্যালং উইথ দ্যাট পিয়ার ডিপ্রেশন, যখন আমরা সাসপেক্ট করলাম অ্যালং উইথ দিস পেশেন্ট জ্বর নিয়ে আসছে, এবং সাধারণত জ্বরের উইদিন 7 days তার ইসিজি চেঞ্জ আছে বা চেস্ট পেইন আছে, তখন যখন আমরা সাসপেক্ট করলাম যে দিস পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ফিভার অ্যালং উইথ সাম ইসিজি চেঞ্জেস, তখন আমাদের সাসপেক্ট করতে হবে যে এর পেরিকার্ডাইটিস এর কারণটা কি হতে পারে। এই পেরিকার্ডাইটিস এর কারণ হতে পারে কোনো ভাইরাল কজ, অথবা এই পেরিকার্ডাইটিস এর কারণ হতে পারে টিউবারক্লোসিসও হতে পারে। তখন এই তাহলে মানে এই যে এজ হিসাবে তখন আমাদের কোনো ডায়াগনোসিস করার সুবিধা হয়। তেমনি আরো যদি কম বয়স্ক একজন আসে, যেমন স্কুল গোয়িং চিলড্রেন, সে রিউমেটিক ফিভার নিয়ে আসছে, সেরকম চেস্ট পেইন নিয়ে আসছে, he or she is suffering from rheumatic fever along with chest pain, and chest pain এ যখন আসছে, তখন স্বাভাবিক যখন আমরা যখন দেখলাম ইসিজি চেঞ্জ আছে, along with তার চেস্ট পেইন আছে এবং সেই রিউমেটিক ফিভার আছে, স্বাভাবিক তখন আমাদের স্বাভাবিকভাবে অল্প বয়সে সাধারণত রিউমেটিক ফিভার হয়, তখন আমাদের রিউমেটিক ফিভারের কারণটা চিন্তা করতে হবে। আবার যখন কনসিডার এসএলই, অথবা যখন কনসিডার করব রিউমেটয়েড আর্থ্রাইটিস, অথবা যে কোনো ভাস্কুলাইটিস, এই ক্ষেত্রে সাধারণত আমরা জানি এগুলোতে মেল ফিমেলের বেশি হয়, এবং মিডিল এজ ফিমেল অ্যারাউন্ড দ্য এজ অফ 30 years, আমরা সাধারণত বলি 20 থেকে 30 years এর মধ্যে এই অটোইমিউন ডিজিজ গুলো বেশি হয়। তাহলে স্বাভাবিকভাবে তখন আমরা এই জিনিসগুলো তখন চিন্তা করতে পারি, যদি এই ক্ষেত্রে পেশেন্ট ইজ প্রেজেন্টিং উইথ
chest pain and ECG suggestive of acute pericarditis, তখন আমরা এগুলো চিন্তা করতে পারি যে আসলে কি কারণে হতে পারে, যে কোনো অটোইমিউন কারণে বাবা হচ্ছে কিনা। তাহলে এজের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে টু সাসপেক্ট দ্য আন্ডারলাইং ইটিওলজি অফ দ্য কজেস। এখন একটা রোগী ক্রনিক রেনাল ফেলিয়ার আছে, স্বাভাবিকভাবে আমরা রেনাল ফেলিয়ারদের দেখি বয়স্কদের সাধারণত রেনাল ফেলিয়ার বেশি হয়। স্বাভাবিকভাবে যখন পেরিকার্ডিটিস বয়স্ক রোগীদের সে ক্রনিক রেনাল ফেলিয়ার, অর্থাৎ সে দেখা যাচ্ছে হয়তো সে রেগুলার ডায়ালাইসিস করে, এখন এর মাঝখানে তার হঠাৎ করে যে চেস্ট পেইন ডেভেলপ করলো, যে চেস্ট পেইন ডেভেলপ তার এমআই হতে পারে, আবার তখন আমাদের আবার তার পেরিকার্ডিটিস ডেভেলপ করতে পারে, তখন আমাদের স্বাভাবিকভাবে সাসপেক্ট করতে পারে হ্যাঁ এই যে ইসিজি চেঞ্জ যদিও এমআই সাজেস্টিভ আছে, এসটি এলিভেশন এমআই তে হচ্ছে, এসটি এলিভেশন আবার অ্যাকুট পেরিকার্ডিটিস হচ্ছে, তখন আমরা সাসপেক্ট করতে পারি হ্যাঁ দিস হাইপারইউরিমিয়া ক্যান কজ দ্য অ্যাকুট পেরিকার্ডিটিস। তাহলে এই যে বিভিন্ন এজ হিসাব করে আমরা তখন আমাদের ডায়াগনোসিসের স্বাভাবিকভাবে একটু সাসপেক্ট করতে পারো যে টু সি দ্য আন্ডারলাইং কজেস। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। স্যার অ্যাকিউট পেরিকার্ডিটিস এর প্রেজেন্টেশন কেমন হবে? পেশেন্ট কি নিয়ে আমাদের কাছে আসতে পারে? গুড, ভেরি গুড কোশ্চেন। এন্ড অ্যাকিউট পেরিকার্ডিটিস আমি এর আগে যখন হার্ট ফেলিয়ার পড়ছিলাম বা যে কোনো জিনিসের ডিসকাশনের ক্ষেত্রে আমি সবসময় বলি যে তিনটা প্রিন্সিপাল তোমরা মনে রাখবা যে কোনো জিনিস আলোচনার ক্ষেত্রে, যেটা প্রেজেন্টেশন বলো, ইনভেস্টিগেশন বলো, ট্রিটমেন্ট বলো, সেক্ষেত্রে তিনটা জিনিস যদি মাথায় রাখো এবং ইটিওলজি কিছু যদি মোটামুটি মুখস্থ রাখো, একটা মোটামুটি 8-10টা ইম্পর্টেন্ট কজ, যে তোমার কোনো কোশ্চেনে অ্যান্সার লিখতে পরীক্ষার সময় সমস্যা হবে না। ইভেন পরীক্ষায় অ্যান্সার করতে তুমি মানে আর্টফুলি ইউ ক্যান অ্যান্সার এনি কোশ্চেন্স। তো সেক্ষেত্রে হলো যদি এরকম যে হাউ এ পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ অ্যাকুট পেরিকার্ডিটিস, সেক্ষেত্রে তুমি বলো যে অ্যাকুট পেরিকার্ডিটিস এর কারণে যে ডিজিজ ইটসেলফ এর কারণে কিভাবে প্রেজেন্ট করতে পারে। স্বাভাবিক অ্যাকুট পেরিকার্ডিটিস যে ইনফ্লামেটরি প্রসেস, এখন যে কোনো ইনফ্লামেশনের প্রসেস, ওই যে আমরা বললাম যে ইনফ্লামেশন আইটিস, সেখানে কি ডলর কলর, স্বাভাবিকভাবে কি তার মানে কি ব্যথা হবে, এখানে টেম্পারেচার বাড়বে, স্বাভাবিকভাবে যেটা হবে তাহলে এটা ইনফ্লামেশন, রোগী জ্বর নিয়ে শান্ত পেতে যেতে এটা ইনফ্লামেটরি প্রসেস, সুতরাং পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ফিভার, পেশেন্ট মে প্রেজেন্ট উইথ চেস্ট পেইন, যেহেতু এই যে ডলর হবে, সুতরাং এখানে তাহলে পেশেন্ট ইউজুয়াল প্রেজেন্টেশন হবে যে পেশেন্ট হলো চেস্ট পেইন এবং ফিভার নিয়ে সাধারণত পেশেন্ট প্রেজেন্ট করবে। অথবা যেটা বললাম যে আমরা অথবা প্যালপিটেশন নিয়ে আবার প্রেজেন্ট করতে পারে, যেহেতু তার জ্বরও থাকবে এবং যেহেতু ইনফ্লামেশন হচ্ছে তার প্রেজেন্ট করতে পারে। 2 নম্বর হলো যে পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ ফিচার্স অফ আন্ডারলাইং কজেস। এখন আন্ডারলাইং কজের যে ফিচার গুলো আছে সেগুলো কিন্তু পেশেন্টে থাকতে পারে। এখন আন্ডারলাইং কজেস দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম সাম নিওপ্লাজম, তাহলে নিওপ্লাস্টিক ফিচার থাকবে। পেশেন্ট মে হ্যাভ দ্য আদার ফিচার্স লাইক যে কোনো ইনফেক্টিভ কজেস, তাহলে ইনফেক্টিভ কজেস যদি আমাদের অ্যাজ এ পার্ট অফ দ্য সিস্টেমিক যদি হয় যে আমার এই পেরিকার্ডিয়ামের সাথে সাথে অন্যান্য সিস্টেমিক ইনভলভমেন্ট হচ্ছে, তাহলে আমার সেগুলো নিয়ে ফিচার নিয়ে পেশেন্ট আমরা প্রেজেন্ট করতে পারে। অথবা পেশেন্ট যেটা বললাম যে chronic renal failure ইউরিমিয়া, এটা ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে। অথবা পেশেন্ট ক্যান প্রেজেন্ট অ্যাজ এ পার্ট অফ দ্য অটোইমিউন ডিজিজ। এখন যদি একটা এসএলই নিয়ে রোগী যদি আসে, তাহলে পেরিকার্ডিটিস এর পাশাপাশি সে কি করতে আদার ফিচার্স অফ এসএলই, যেমন হলো মাউথ আলসার অথবা যে ফটোসেনসিটিভিটি অথবা যে হেয়ার লস, এরকম বিভিন্ন ধরনের সে নিয়ে প্রেজেন্ট, স্কিন লেশন নিয়ে সে প্রেজেন্ট করতে পারে এজ এ পার্ট অফ দ্য আদার অটোইমিউন ডিজিজ। অথবা রিমোটেড আর্থ্রাইটিস যদি থাকে তাহলে সেক্ষেত্রে রিমোটেড আর্থ্রাইটিস আলাদা ফিচার থাকবে। তার মানে যদি আন্ডারলাইং যে কারণ আছে যে কারণে তার পেরিকার্ডিটিস হচ্ছে, সেই কারণগুলো নিয়ে শান্ত পেশেন্ট ওই ফিচার নিয়ে শান্ত প্রেজেন্ট করতে পারে। অথবা পেশেন্ট প্রেজেন্ট করতে পারে অ্যাজ এ কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। এন্ড কমপ্লিকেশন কি হতে পারে? অ্যাকুট পেরিকার্ডিটিস কমপ্লিকেশন আমরা পেরিকার্ডিয়াল লিফিউশন নিয়ে প্রেজেন্ট করতে, সে একবার যখন পেরিকার্ডিয়াল লিফিউশন ডেভেলপ করবে তখন পেশেন্টের হেভিনেস অফ দ্য চেস্ট হবে, বুক ভারী ভারী লাগবে। তখন ইভেন যখন সে পেরিকার্ডিয়াল লিফিউশন ডেভেলপ করে, যখন পেরিকার্ডিয়াল লিফিউশন বেশি পরিমাণে হবে তখন পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ফিচার্স অফ পেরিকার্ডিয়াল টেম্পোনেট নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে। টেম্পোনেট যখন থাকবে স্বাভাবিকভাবে যেহেতু there is a accumulation of the huge amount of fluid within the pericardial space that compresses the heart, and compression করলে কি হবে? কার্ডিয়াক আউটপুট কমে যাবে। স্বাভাবিক কার্ডিয়াক পেশেন্ট তাহলে লো ব্লাড প্রেশার নিয়ে প্রেজেন্ট করতে পারে, লো কার্ডিয়াক আউটপুটের ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে। অথবা পেশেন্ট ইভেন শক নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেহেতু হার্টের উপরে কম্প্রেস করতেছে, কার্ডিয়াক আউটপুট হচ্ছে না, ডায়াস্টোলিক ফিলিং হচ্ছে না। ডায়াস্টোলিক ফিলিং না হলে আমার আউটপুট হবে না। তাহলে পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ফিচার কার্ডিয়াক টেম্পোনেট। অথবা যে পেশেন্ট এটা হতে পারে যে কমপ্লিকেশন পেশেন্ট অ্যাকুট পেরিকার্ডিটিস, এটা রিকারেন্ট পেরিকার্ডিটিস হতে পারে।
অথবা অ্যাকুট পেরিকার্ডাইটিস ক্রনিক পেরিকার্ডাইটিস হতে পারে, অথবা অ্যাকুট পেরিকার্ডাইটিস কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস নিয়ে প্রেজেন্ট, তাহলে ফিচারস অফ কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো এখন এই যে যেমন তখন তো দেখা যায় কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস আমরা ফিচার জানি যে রাইট হার্ট ফেলিয়ারের মতো প্রেজেন্টেশন হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার অ্যাঙ্কেল এডিমা হচ্ছে, আমার তারপরে হলো অ্যাসাইটিস হচ্ছে, তারপরে হলো টেন্ডার হেপাটোমেগালি হচ্ছে, রেই যে বিপি হচ্ছে, তাহলে এইগুলো ফিচার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তাহলে এইভাবে সুন্দরভাবে তুমি যদি লেখো, তোমাদের লেখার কোনো অভাব নেই, বলার কোনো অভাব নেই, অনেক কিছু বলতে পারবা, শুধু তোমাকে কিছু ইটিওলজি তোমাকে মেমোরাইজ করে রাখতে হবে, এবং সেভাবে তুমি যদি তিনটা ভাগে ভাগ করে ফেলো, একটা যে ফিচার্স ডিউ টু ডিজিজ ইটসেলফ, তার ফিচার্স ডিউ টু আন্ডারলাইং কজেস এন্ড দ্য ফিচার্স ডিউ টু কমপ্লিকেশন, যদি এভাবে বলো তাহলে সবকিছু হতে পারে। আর সবকিছুর আগে একটা কথা বলে নিতে হবে যে মোস্ট অফ দ্য কেসে যে কোনো কিছুরই অ্যাসিমটোমেটিক থাকতে পারে, ইন দা মাইল্ড কেস যদি থাকে তার পেশেন্ট ইভেন মে বি অ্যাসিমটোমেটিক। সুতরাং সবকিছু দেবে লেখার আগে বলার আগে এরকম চারটা ভাগে ভাগ করে রাখবা যে ইভেন পেশেন্ট মে বি অ্যাসিমটোমেটিক, মোস্ট অফ দ্য ইয়েতে আনসার এরকম হবে ইভেন পেশেন্ট মে বি, কিন্তু খুব মাইল্ড কেসেস, যে কোনো মাইল্ড কেসেসে পেশেন্ট মে বি অ্যাসিমটোমেটিক, শুধু অ্যাসিমটোমেটিক থেকে শুরু করে একদম কমপ্লিকেশন পর্যন্ত আমাদের পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। স্যার একটা পেশেন্ট আসার পরে পেশেন্ট তো কমপ্লেন করলো, আমরা স্যার পেশেন্টের কি কি খুঁজে পাবো? আচ্ছা, these are the actually the findings or the physical findings, and physical findings ক্ষেত্রে আসলে সেক্ষেত্রে এইভাবে বলবা যে আমরা যেহেতু disease itself এর জন্য আমরা we can get some physical findings, and we can get some physical findings due to some underlying causes, and there are some physical findings due to complications of the disease. সুতরাং এই যে ডিজিজ itself এর জন্য যদি আমরা খুঁজি যে পেরিকার্ডাইটিসের জন্য আসলে কি হবে, যেহেতু আমরা ফিভার বলছি, সুতরাং পেশেন্টের টেম্পারেচার হাই হতে পারে, আর একটা যে পেশেন্টের ট্যাকিকার্ডিয়া হতে পারে, যেহেতু বললাম যে যেহেতু পেশেন্টের মায়োপেরিকার্ডাইটিস বা পেরিকার্ডাইটিস যেটাই থাকবে না কেন, পেশেন্ট প্রেজেন্ট উইথ ট্যাকিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। এটাই হলো মূলত আসলে আমাদের ডিজিজের জন্য প্রেজেন্টেশন। আর একটা আন্ডারলাইং ডিজিজে যেটা বললাম যে আমার তো এসএলএর ফিচার বা রিমোট আর্থ্রাইটিস ফিচার বা অন্যান্য টিউবারকুলোসিস যেগুলো ফিচার আছে আন্ডারলাইং কজ নিয়ে প্রেজেন্ট করতে পারে, আমরা ওই ফিচার গুলো পাবো। আর কমপ্লিকেশনের ফিচার নিয়ে পাবো, যদি পেরিক্যাল ইফিউশন হয় পাই সেক্ষেত্রে আমরা কি এরিয়া অফ ডালনেস আমরা বেশি পাবো কার্ডে, তারপর আমার হার্ট সাউন্ড কি পাবো, মাফেলড পাবো যদি পেরিক্যাল ইফিউশন হয়, আমরা হার্ট সাউন্ড ভালোভাবে শুনতে পাবো, যেটাকে আমরা বলি মাফলিং অফ দ্য হার্ট সাউন্ড। ফার্স্ট এন্ড সেকেন্ড হার্ট সাউন্ড খুব মানে অল্প, মানে দূর থেকে মনে হবে অনেক দূর থেকে শোনা যাচ্ছে, যেহেতু আমাদের চেস্ট ওয়াল আর এবং হার্টের মাঝখানে যেহেতু পানি জমছে, সুতরাং ডিস্টেন্স তৈরি হবে, আমাদের সাউন্ড ট্রান্সমিশনের সমস্যা হবে, ফলে ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড বা কার্ডিয়াক সাউন্ডস আমরা মাফেলড পাবো। এই র্যাপ কার্ডিয়াক আর ডালনেস আমাদের বেড়ে যাবে ডিউ টু পেরিকার্ডিয়াল ইফিউশন। আর একটা আমাদের যে উই ক্যান গেট দ্য ফিচার্স অফ কার্ডিয়াক টেম্পোনেট, অথবা আমরা কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস যেটা কমপ্লিকেশন যেটা বললাম সেই ফিচার নিয়ে আমরা প্রেজেন্ট করি, অথবা আমরা যেটা বললাম মায়োপেরিকার্ডাইটিস, যেটা আমরা এজ এ কমপ্লিকেশন হতে পারে যে পেরিকার্ডাইটিসের সাথে সাথে মায়োকার্ডিয়াম ইনভলভ হতে পারে। তো মায়োকার্ডিয়াম যখন ইনভলভ হবে, যদি মায়োকার্ড ইনভলভমেন্ট হয়ে মায়োকার্ড যদি ইনফ্লামেশন হয়, তাহলে কি হবে, ইজেকশন ফ্রাকশন কমে যাবে, ইজেকশন এলভি ডিসফাংশন হবে, যদি এলভি ডিসফাংশন হবে পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ফিচার্স অফ হার্ট ফেলিয়ার। সুতরাং সেক্ষেত্রে হার্ট ফেলিয়ার যত ফিচার আছে, যেমন আমাদের শর্টনেস অফ ব্রেথ বলো, তারপরে রেসপিরেটরি রেট বেড়ে যাওয়া, বায়োলেটারাল বেজাল ক্রেপস যদি আমরা বেজাল ক্রেপস আমরা পেতে পারি, স্বাভাবিকভাবে হার্ট ফেলিয়ার যত ফিচার আছে আমরা সেগুলো পাবো। সুতরাং এটাই হলো আসলে আমরা যে কমপ্লিকেশন হিসাবে যে ফিচার গুলো যেগুলো সেগুলো আমরা পাবো। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। স্যার আমরা তো জানি এমআই এর পরও একটা পেশেন্টের পেরিকার্ডাইটিস ডেভেলপ করতে পারে। স্যার এমআই এর জন্য কি পেশেন্টের পেরিকার্ডাইটিস যদি ডেভেলপ করে তখন কি স্পেশাল কোনো ফিচার পাওয়া যাবে? আচ্ছা, পেরিকার্ডাইটিস হ্যাঁ, যদি পেশেন্ট মে প্রেজেন্ট as a there may be some complications of the myocardial infarction. এখন যেহেতু মাইক্রোল ইনফ্রাকশন হচ্ছে, সুতরাং আমাদের পেরিকার্ডিয়াম পর্যন্ত ইনভলভ হতে পারে। পেশেন্ট মে প্রেজেন্ট উইথ পেরিকার্ডাইটিস উইথ পেরিকার্ডিয়াল ইফিউশন, সাম অ্যামাউন্ট অফ পেরিকার্ডিয়াল ইফিউশন মে প্রেজেন্ট as a sequelae or complication of the inflammation of the pericardium বা পেরিকার্ডাইটিস, এটা ইয়া হতে পারে। এখন আমাদের সেক্ষেত্রে ধরো যেটা আছে যে আলাদাভাবে তো এই যে আমাদের ডিফারেন্সিয়েট করতে গেলে যে আমার এই যে তার চেস্ট পেইন যেটা হচ্ছে, এই চেস্ট পেইনটা একটু ডিফারেন্সিয়েট করা কঠিন হবে যে দিস চেস্ট পেইন ইজ ডিউ টু মাইগ্রেন ইনফেকশন আর দিস চেস্ট পেইন ইজ ডিউ টু অ্যাকুট পেরিকার্ডাইটিস। যদি আলাদা আলাদা না হয়, দুইটা একসাথে থাকে, তাহলে সাধারণত আমরা দেখা যায় পেশেন্টের তো চেস্ট হার্ট অ্যাটাক হলো, ধরো হার্ট অ্যাটাকের ওই দিনই কিন্তু সাধারণত আমাদের
বা 2-1 দিনের মধ্যে সাধারণত আমাদের পেরিকার্ডিস ডেভেলপ করে না, পেরিকার্ডিস আফটার 72 আওয়ার্স এর পরে সাধারণত ডেভেলপ করে। এবং সেক্ষেত্রে হঠাৎ করে দেখা যায় পেশেন্টের চেস্ট পেন ছিল, চেস্ট পেন কমে গেছে, আবার নতুন করে চেস্ট পেন হচ্ছে, দেখা যায় 48 ঘন্টা বা 72 ঘন্টা পরে। তখন আমরা সাধারণত তখন দেখি আমরা অস্কালটেট করে আমরা স্পেশাল একটা জিনিস খুঁজি যে পেরিকার্ডাল রাব আছে কিনা। তখন যদি পেরিকার্ডাল রাব পাই তখন আমরা দেখি যে সেই ক্ষেত্রে দিস চেস্ট পেন ইজ ডিউ টু পেরিকার্ডাইটিস, অ্যাকচুয়ালি দিস চেস্ট পেন ইজ নট ডিউ টু মাইক্রো ইনফাকশন, অথবা পোস্ট এমআই এনজাইনা আমাদের কথা আছে যে নট ডিউ টু পোস্ট এমআই এনজাইনা। সেক্ষেত্রে আমরা usually this chest pain is due to presence of pericardial rub, then we can suspect this patient have pericarditis. এখন স্বাভাবিকভাবে আমরা যখন ইকোকার্ডিওগ্রাফি করি, যদি দেখি there is accumulation of the fluid in the pericardial space, তখন আমরা সাধারণত কনফার্ম করতে পারি যে আমাদের হলো এই পেশেন্টের পেরিকার্ডাইটিস হয়েছে। এই ছাড়া একটা ব্যাপার যেটা আছে, ধরো মাইক্রো ইনফাকশন হলো, মাইক্রো ইনফাকশন পর আমরা ইসিজি করলাম, ইসিজি ওই সময় ইসিজি এসটি এলিভেশন হয়েছিল, আবার আমার এসটি নরমালি চলে আসলো, কিউএফ চলে আসলো, এসটিডি নরমালি চলে আসলো, টি ইনভার্সন রয়ে গেল। এখন আমাদের যে এসটি এলিভেশনটা রিজর্পশন হয়ে যাওয়ার পরে যদি দেখা যায় আবার যে 48 ঘন্টা বা 72 ঘন্টা পরে দেখা যায় আবার এসটি এলিভেশন হচ্ছে, এবং সেক্ষেত্রে যে অ্যান্ট্রোলিডে যেমন ছিল বা ইন্ট্রোলিডে তখন হয়তো ছিল, তখন দেখা যাচ্ছে অ্যান্ট্রোলিড বা ইন্ট্রোলিড মানে জেনারেলাইজড আমার এসটি এলিভেশন হচ্ছে উইথ কনকিভিটি আপওয়ার্ড, সেখানে পিআর সেগমেন্ট ডিপ্রেশন হচ্ছে। তখন আমাদের সাসপেক্ট করতে হবে আসলে দিস এসটি এলিভেশন অথবা দিস ইসিজি চেঞ্জেস ইজ ডিউ টু পেরিকার্ডাইটিস কিনা। তখন আমরা ওই যে বলছি যে এর মাধ্যমে আমরা কনফার্ম করতে পারবো যে ইসিজি এবং আমাদের ইকোকার্ডিওগ্রাফি দিয়ে আমরা তখন বুঝতে পারবো যে আসলে এটা পেরিকার্ডাইটিস, এবং এমআই থেকে হচ্ছে চেস্ট পেইন, নাকি এসটি এলিভেশন কি এমআই থেকে হচ্ছে বা অথবা পেরিকার্ডাইটিস থেকে হচ্ছে, আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার তাহলে আমরা এমআই এর জন্য কি এমআই আর অ্যাকিউট পেরিকার্ডাইটিস দুইটার ইসিজি এর মধ্যে পার্থক্য কি থাকবে স্যার? মানে আমরা বুঝবো কিভাবে ইসিজি দেখে যে এটা এমআই এর ইসিজি আর এটা হচ্ছে অ্যাকিউট পেরিকার্ডাইটিস? এখন যে ডিফারেন্সিয়েট করার হলো যে ইসিজি অফ মাইওকার্ডিয়াল ইনফারকশন আর ইসিজি অফ অ্যাকুট পেরিকার্ডাইটিস কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব, কারণ দুইটাতে আমরা এসটি এলিভেশন পাই, যেহেতু দুইটাতে এসটি এলিভেশন পাচ্ছি, so there may be arise of confusion যে whether this patient is suffering from acute pericarditis or myocardial infarction, কেন প্রেজেন্টেশন সেম, পেশেন্ট চেস্ট পেন নিয়ে আসতেছে, যদি পেশেন্ট চেস্ট পেন নিয়ে আসতেছে, যদিও এই সন্দেহ চেস্ট পেনের সাথে জ্বর থাকে আগে থেকেই ইন কেস অফ অ্যাকুট পেরিকার্ডাইটিস, কিন্তু মাইগ্রেন ইনফারকশনের ক্ষেত্রে সাধারণত এমআই হওয়ার পরে জ্বর আসে সাধারণত এই ক্ষেত্রে। তো এখন আমরা ইসিজি দেখে যে ডিফারেন্সিয়েট করতে পারবো সেটা হলো যে দেয়ার মে বি এসটি এলিভেশন ইন বোথ কেসেস, কিন্তু এসটি এলিভেশনের প্যাটার্নটা যেটা সেটা হলো যে সাধারণত কনকেভিটি আপওয়ার্ডস, এসটি এলিভেশন যেটা বলে কনকেভিটি আপওয়ার্ডস, এটা তো থাকবে ইন দিস ইজ প্রেজেন্ট ইন কেস অফ দ্য অ্যাকুট পেরিকার্ডাইটিস, and convexity upwards in case of myocardial infarction. আর এই যে এসটি এলিভেশন সাধারণত আমরা যেটা বলতেছি এটা এমআই এর ক্ষেত্রে সাধারণত 5 ঘরের বেশি থাকে, 5 মিলিমিটারের বেশি সাধারণত দেখা যায়, আর এই অ্যাকুট পেরিকার্ডাইটিস এর ক্ষেত্রে this ST elevation usually not more than 5 millimeter, অর্থাৎ 5 ঘরের সাধারণত বেশি পাওয়া যায় না। একটা যেমন এটা গেল। দুই নম্বর হলো আমাদের পিআর, আমরা পিআর সেগমেন্ট বলি, the PR segment depressed in case of acute pericarditis, but there is usually no changes of the PR segment in case of myocardial infarction. আচ্ছা, তারপরে যে the arise of Q wave, আমরা জানি যে myocardial infarction এর পরে সাধারণত অনেক সময় Q wave পাওয়া যায়, কিন্তু in case of acute pericarditis there is no appearance of the Q wave after resolution of the ST segment. ST segmented নরমালি লেভেলে চলে আসলো, এখানে যে পেরিকার্ডিটিস এর ক্ষেত্রে যেহেতু Q wave এর কোনো সম্পর্ক নেই, Q wave আসবে না। তারপরে আর এই যে তোমার হলো ট্যাকিকার্ডিয়া বলো বা এটা, দুইটা ক্ষেত্রে আমাদের ট্যাকিকার্ডিয়া থাকতে পারে। আরেকটা ব্যাপার আছে থাকতে পারে যখন মাইওকার্ডিয়াল ইনফারকশন যদি হয়, হাইপার অ্যাকুট টিএফ বলে একটা কথা আছে, যে হাইপার অ্যাকুট টিএফ অনেক সময় দেখা যায় এসটি এলিভেশন হওয়ার আগে হাইপার অ্যাকুট টিএফ থাকে ইন কেস অফ মাইওকার্ডিয়াল ইনফারকশন, বাট দেয়ার ইজ নো হাইপার অ্যাকুট টিএফ ইন কেস অফ তোমার হলো আমাদের হলো অ্যাকুট পেরিকার্ডিটিস থাকে না। আর অনেক সময় দেখা যায় যে যখন অ্যাকুট পেরিকার্ডিটিস রেজলিউশন হয়ে যায়, অ্যাকুট পেরিকার্ডিটিস ভালো হয়ে যায়, তখন হলো আমাদের যে এসটি এলিভেশন হলো বা টি ইনভার্সন হলো এগুলো কিন্তু নরমালি ফিরে আসে। আর যদি সাধারণত এমআই এর ক্ষেত্রে পরবর্তীতে আমরা অনেক সময় দেখা যায় টিউএফ টি ইনভার্সন এটা পারসিস্ট করতে পারে বা এসটি এলিভেশন পারসিস্ট করতে পারে,
বা আমাদের অ্যাপিয়ারেন্স অফ দ্য কিউএফ যেটা আমরা বললাম সেটা আসতে পারে। তাহলে এভাবে আসলে আমরা উই ক্যান ডিফারেন্সিয়েট দ্য ইসিজি চেঞ্জেস ফ্রম অ্যাকুট মাইক্রোল ইনফ্রাকশন টু অ্যাকুট পেরিকার্ডাইটিস। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার অ্যানজাইনা পেক্টোরিসও তো পেইন থাকে, তো স্যার অ্যানজাইনা পেক্টোরিসের সাথে আমরা অ্যাকিউট মায়োকার্ডিটিস এর পার্থক্যটা কিভাবে করব? Acute pericarditis, there's a chest pain due to acute pericarditis or chest pain due to myocardial infarction বা ischemic heart disease এর আমরা সাধারণত কিভাবে ডিফারেন্সিয়েট করি। এখন এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করতে চাইলে প্রথম আমাদের যে লোকেশন যদি আমরা বলি যে লোকেশন সাধারণত আমরা দুইটাতে রেট্রোস্টাল চেস্ট পেইন থাকবে, সুতরাং এখানে লোকেশন দিয়ে ডিফারেন্সিয়েট করা কঠিন। যেমন হলো যে আমার অ্যাকুট পেরিকার্ডাইটিস যেটা আছে, অ্যাকুট পেরিকার্ডাইটিসেও আমার রেট্রোস্টাল চেস্ট পেইন থাকবে, আবার ইসকেমিক হার্ট ডিজিজ বা মাইগ্রেন ইনফেকশন যদি হয় সেক্ষেত্রে সাধারণত চেস্ট পেইন ইজ ইউজুয়ালি রেট্রোস্টার্নাল। সুতরাং এখানে ডিফারেন্সিয়েট করা লোকেশন দিয়ে করা যাবে না। রেডিয়েশন, ইভেন রেডিয়েশনও সেম হতে পারে। এই যে চেস্ট পেইন ডিউ টু অ্যাকুট পেরিকার্ডাইটিস মে রেডিয়েট টু দ্য লিম্ব আপার লিম্ব or along with the trapezius muscle or along with the neck, যেমন রেডিয়েশন হতে পারে তোমার মাইক্রো ইনফেকশনের জন্য সময় আপার লিম্বে যেমন লেফট আপার লিম্ব, রাইট আপার লিম্ব বা চিনে আমাদের যে রেডিয়েশন হতে পারে, অথবা ব্যাকেও রেডিয়েশন হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে রেডিয়েশন দিয়ে ডিফারেন্সিয়েট করা যাবে না। সেক্ষেত্রে একটা ডিফারেন্সিয়েট করা হলো অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর, কিছু সাধারণত বাড়ে। এখন আমাদের যেটা যে এমআই এর সাথে এখন রেসপিরেশনের কোনো সম্পর্ক আছে কিনা, তাহলে এমআই যদি আমার সাধারণত বলে যেহেতু এমআই এর সাথে রেসপিরেশনের কোনো সম্পর্ক নাই, সুতরাং there is no effect of inspiration or expiration with the chest pain due to MI। কিন্তু যেহেতু আমরা যদি ইন্সপিরেশন যদি নেই, তো ইন্সপিরেশন নিলে স্বাভাবিকভাবে কি হবে, অনেক সময় দেখা যায় যে ভিসারাল পেরিকার্ডিয়াম অথবা হলো এই যে প্যারাইটাল পেরিকার্ডিয়াম যেটা আছে সেখানে একটা ফ্রিকশন হতে পারে, ফলে চেস্ট পেইন হতে পারে। সেই জন্য দেখা যায় ইন্সপিরেশন দি চেস্ট পেইন মে অ্যাগ্রাভেট কিন্তু there is no association of the respiration with the chest pain variation with the myocardial infarction। তাহলে একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হলো যে আমার ইন্সপিরেশনের সময় অনেক সময় আমাদের যে অ্যাকুট পেরিকার্ডিটিস যেটা চেস্ট পেইন আছে সেটা আমার অ্যাগ্রাভেট করতে পারে। আচ্ছা, তারপরে হলো মাইক্রো ইনফ্রাকশন আমরা বলি যে এক্ষেত্রে আমার কমে কিসের মাধ্যমে, যেমন G10 নাইট্রোগ্লিসারিন স্প্রে দিলে আমার কি হতে পারে যে মাইক্রো ইনফ্রাকশন বা ইসকেমিক হার্ট ডিজিজ বা অ্যানজাইনা পেইন মে অ্যালিভিয়েটেড বা মে বি রিলিভড বাই টেকিং সাবলিঙ্গুয়াল নাইট্রেট বা অর সাবলিঙ্গুয়াল নাইট্রেট স্প্রে। এখন আর কিন্তু আমার নাইট্রেটের সাথে আমার অ্যাকুট পেরিকার্ডিটিসের কোনো সম্পর্ক নেই। এক আট হলো যে পেশেন্টের পজিশনের ক্ষেত্রে কোনো সম্পর্ক আছে কিনা। পেশেন্টের পজিশনের ক্ষেত্রে সম্পর্ক হলো যদি আমার মাইক্রো ইনফ্রাকশনের ক্ষেত্রে আসলে কোনো অবস্থাতে বসুক বা শোয়া থাকুক কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স করবে না, কিন্তু এই পেশেন্ট ইজ সাফারিং ফ্রম অ্যাকুট পেরিকার্ডাইটিস, the pain aggravates when patient is lying down or supine position-এ সাধারণত পেশেন্ট অ্যাগ্রাভেট করবে। আবার যদি পেশেন্ট বসে সিটিং পজিশনে বসে অথবা পেশেন্ট লিনিং ফরওয়ার্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে দিস পেইন মে এলিভেটেড or relieved in case of acute pericarditis। তাহলে অ্যাকুট পেরিকার্ডিটিস এর ক্ষেত্রে বলা যদি পেশেন্ট শোয় তাহলে বা সুপাইন পজিশনে পেশেন্টের ব্যথা বাড়ে, কিন্তু পেশেন্ট যদি বসে থাকে অথবা লিনিং ফরওয়ার্ডস হয় তাহলে সাধারণত পেশেন্টের ব্যথা কমে যায় ইন কেস অফ হলো তোমার হলো অ্যাকুট পেরিকার্ডিটিস। তাহলে আমরা লোকেশন পড়লাম, আমরা রেডিয়েশন পড়লাম, আমরা রিলিভিং ফ্যাক্টর পড়লাম, আমরা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর পড়লাম। তাহলে মূলত লোকেশন এবং রেডিয়েশন দ্বারা আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না। আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো হলো তোমার আর একটা হলো একটা ক্যারেক্টার হয়তো বাদ গেছে, ক্যারেক্টারটা তাহলে ইসকেমিক হার্ট ডিজিজ বা এমআই এর ক্ষেত্রে ক্যারেক্টারটা কেমন বলে, এটা কনস্ট্রিক্টিং টাইপ অফ চেস্ট পেইন বা এটা হলো কম্প্রেসিভ টাইপ অফ চেস্ট পেইন। কম্প্রেশন মানে বুকের চাপ দিয়ে থাকা এটা। আর যদি এর ক্ষেত্রে ইন কেস অফ অ্যাকুট পেরিকার্ডিটিস সেটা ক্যারেক্টারটা পেইনের কি হবে, শার্প হতে পারবে, স্ট্যাবিং বলে, মানে কেউ মনে হচ্ছে ছুরি দিয়ে গোদা মারছে, ছুরি দিয়ে খোঁচা দিচ্ছে। সুতরাং শার্প এবং স্ট্যাবিং টাইপ অফ নেচার ইন কেস অফ অ্যাকুট পেরিকার্ডিটিস, but in case of ischemic heart disease or myocardial infarction the nature of the pain is like constrictive type or compressive in nature। সাধারণত তাহলে এইভাবে আমরা ডিফারেন্সিয়েট, তাহলে একটা হলো ক্যারেক্টার, দুই হলো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর আর রিলিভিং ফ্যাক্টর। সাধারণত এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো মাইগ্রেন ইনফ্রাকশন এবং অ্যাকুট পেরিকার্ডিটিস পেইনের সাথে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। স্যার আমাদের ট্রিটমেন্ট প্ল্যান কি, অ্যাকুট পেরিকার্ডিটিস এর জন্য আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা কেমন হবে? আচ্ছা, গুড, ভেরি গুড কোশ্চেন। সে একইভাবে যদি আমরা অ্যান্সার করি
একটা হলো যে ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ ইটসেলফ অর সিমটোমেটিক সাপোর্টিভ ট্রিটমেন্ট, আর ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ আর ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন। এখন একটা যদি আমরা ধরি যে ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ ইটসেলফ, এখন এটা একটা ইনফ্লামেটরি প্রসেস, অ্যাজ ইট ইজ এ ইনফ্লামেটরি প্রসেস, সুতরাং আমাকে ইনফ্লামেশন কমানোর জন্য আমাদের হাতে কি কি ওয়েপন্স আছে। সে ওয়েপন্স আমাদের আছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। হঠাৎ নন এনএসএআইডি আমরা ইউজ করতে পারি আইবুপ্রোফেন, ইন্ডোমেথাসিন, অ্যাসপিরিন, আমরা সাধারণত এগুলো ব্যবহার করে থাকি টু রিলিভ দ্য মানে ইনফ্লামেশন। আরটা আছে এটা নন স্টেরয়েডাল, তার মানে স্টেরয়েডালও তাহলে অ্যান্টি ইনফ্লামেশনের রোল আছে, তাহলে কোনো কোনো ক্ষেত্রে আমাদের স্টেরয়েডের প্রয়োজন হতে পারে, সেটা আমরা অবশ্যই একটু আলোচনায় আসতেছি পরবর্তীতে when we will use স্টেরয়েড। আচ্ছা, তারপর এটা গেল আমাদের ব্যথা। আর এখানে কলসিসিন নামে এক ধরনের ওষুধ আছে যেটা আমরা অনেক সময় গাউটে ব্যবহার করে থাকি। এই কলসিসিন হ্যাজ গট সাম অ্যান্টি ইনফ্লামেটরি রোল, এবং এই কলসিসিন সাধারণত আমরা পেরিকার্ডাইটিস ইউজ করে থাকি। তাহলে আমরা যদি ড্রাগের নাম বলে যে সাম অ্যান্টি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, দেয়ার আর সাম স্টেরয়েডস এন্ড কলসিসিন। এগুলো আমাদের যে সিমটোমেটিক রিলিফ বলো, এটার জন্য সাধারণত আমরা সিমটম দিয়ে কমানোর জন্য আমরা এগুলা, বা চেস্ট পেইন কমানোর জন্য, ইভেন ফিভার কমানোর জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি। আর একটা হলো যে ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ, সেটা তো যে যে ট্রিটমেন্ট হবে, সেটা যদি আমার ক্রনিক রিনাল ফেলিয়ার থাকে আমাকে সেভাবে ট্রিটমেন্ট, নিওপ্লাস্টিক যদি থাকে সেভাবে, যদি অ্যান্টিব্যাকটেরিয়াল থাকে বা টিউবারকুলোসিস থাকে তবে আমরা অ্যান্টিটিবি ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে আন্ডারলাইং কজ। আর ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন, সেক্ষেত্রে যদি মায়োকার্ডাইটিস থাকে, সেখানে আমার স্টেরয়েড ব্যবহার করতে হবে। আর যদি আমার দেখা যায় যে পেরিকার্ডিয়াল ইফিউশন ডেভেলপ করে বা টেম্পোনেট ডেভেলপ করবে, সেক্ষেত্রে কিন্তু আমার ফ্লুইড বের করতে হবে টু রিলিভ দ্য পেরিকার্ডিয়াল ইফিউশন বা টু রিলিভ দ্য টেম্পোনেট, তাহলে পেশেন্ট কিন্তু মারাও যেতে পারে। আরটা হলো যে যদি কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস ডেভেলপ করবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পেরিকার্ডিয়াক্টমি বলা আছে ট্রিটমেন্ট, সেটা আমার প্রয়োজন হতে পারে। তাহলে এইরকম কমপ্লিকেশন আমার ট্রিটমেন্ট দিব। আর যেটা আমরা আলোচনা করতেছিলাম শুরুতেই, যেটা আমাদের ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে আসলে কখন আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দেব, কখন আমরা স্টেরয়েড দিব, সেক্ষেত্রে হলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস আমরা বলছি যে ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে আমরা সাধারণত কলসিসিন অথবা কলসিসিন দিব, সাথে হলো আইবুপ্রোফেন বা ইন্ডোমেথাসিন দিব যে নন স্টেরয়েডাল ইনফ্লামেটরি ড্রাগ হিসাবে। এখন যদি কোনো কারণে এনএসআইডি আমার কন্ট্রা ইন্ডিকেশন, বা ধরো কারো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে, তখন তো আমরা এনএসআইডি দিব না, এনএসআইডি তখন কন্ট্রা ইন্ডিকেশন, এনএসআইডি তখন আমার ইনফ্রাকশন এরিয়া বাড়াবে, তখন আমরা কি করব, তখন আমাদের ইন্ডোমেথাসিন অথবা দিব না, তখন আমরা অ্যাসপিরিন ইউজ করব। অ্যাসপিরিন আমার দুইটা কাজ হবে, অ্যাসপিরিন অ্যান্টিপ্লাটেট হিসেবে কাজ করবে, আবার অ্যাসপিরিন আমাদের যে চেস্ট পেইন কমানোর জন্য অথবা ইনফ্লামেশন কমানোর জন্য আমাদের তখন কাজ করবে। তখন সেক্ষেত্রে আমরা কম্বিনেশন দেবো অ্যাসপিরিন প্লাস হলো কলসিসিন দিব। আর যদি দেখা যায় যে আমরা স্টেরয়েড তাহলে কখন ইউজ করব, সেক্ষেত্রে আমরা স্টেরয়েড আর কলসিসিন ইউজ করব। আর স্টেরয়েড এবং কলসিসিন আমরা কখন ইউজ করব, যদি ধরো আমার অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস আমি 7 দিন আমি দেওয়ার পর আমার রেসপন্স করতেছে, আমার কাজ হচ্ছে না, এখন এনএসআইডি আমার দিচ্ছে, কাজ হচ্ছে না, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের হলো স্টেরয়েড ব্যবহার করতে হবে। অথবা ধরো আমাদের অটোইমিউন কাজ হয়েছে, ধরো আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য আমাদের পেরিকার্ডাইটিস হয়েছে, অথবা এসএল এর জন্য আমার পেরিকার্ডাইটিস হয়েছে, অথবা আমাদের রিউমাটিক ফিভার যেটা বলে, রিউমাটিক ফিভারের কারণে আমার অ্যাকুট পেরিকার্ডাইটিস হয়েছে, তাহলে এই যে অটোইমিউন কারণে যদি হয়, সেক্ষেত্রে আমাদের সাধারণত আমাদের স্টেরয়েড এর করার প্রয়োজন হতে পারে, তখন আমরা স্টেরয়েড প্রয়োজন করবো। তাহলে যদি নন রেসপন্সিভ থাকে বা অটোইমিউন কোনো কারণ থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সাধারণত স্টেরয়েডের প্রয়োজন হয়, বা যদি ট্রিটমেন্ট নন রেসপন্সিভ হয় বা স্টেরয়েড, তাহলে অথবা যদি কন্ট্রাইন্ডিকেশন থাকে এনএসআইডি, যে আমি কোনো কারণে আমি এনএসআইডি ইউজ করতে পারবো না, তখন আমাদের স্টেরয়েড ইউজ করতে হবে। তাহলে দিস আর দ্য ইন্ডিকেশনস অফ ইউজিং স্টেরয়েডস ইন কেস অফ অ্যাকুট পেরিকার্ডাইটিস along with colchicine। আর হলো যেটা বললাম, আর পরবর্তীতে কমপ্লিকেশন বা এগুলো হলে তখন আমরা এগুলো ইউজ করব। আর অনেক সময় মেথোট্রিক্সেট বা সাম আদার ড্রাগস আছে, সেগুলো আমরা অনেক সময় রিকারেন্ট পেরিকার্ডাইটিস বা যেটা নন রেসপন্সিভ থাকে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের এগুলো প্রয়োজন হতে পারে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। স্যার, কখনো কি অ্যাকিউট পেরিকার্ডাইটিসের সাথে ইসোফেজাইটিস নিয়ে কোনো কনফিউশন তৈরি হতে পারে? অবশ্যই অবশ্যই, ইসোফেজাইটিস বা অ্যাকুট পেরিকার্ডাইটিস, এখানে দেয়ার মে বি সাম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যদিও রেয়ার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। Esophagitis is the rare differential diagnosis of acute pericarditis, because in esophagitis patient may complain of chest discomfort or chest pain. Even in acute pericarditis also the patient may present with chest pain with fever. এখন esophagitis যেটা হবে, there are some causes of esophagitis, there may be
ইরোসিভ ইসোফেজাইটিস, দ্যাট ইজ রিফ্লাক্স ইসোফেজাইটিস হতে পারে, অথবা ক্যান্ডিডিয়া বা ফাঙ্গাস দিয়ে ইসোফেজাইটিস হতে পারে। এখন যেভাবে আছে তার ওইগুলো ফিচার তো আমরা পাবো, আর সাথে সাথে আমরা ডিফারেন্সিয়েট করা, যেমন ইসোফেজাইটিস যদি অনেক সময় বা ইসোফেজাইল স্পাজম যদি অনেক সময় দেখা যায় মে রেসপন্ড টু নাইট্রোগ্লিসারিন, বাট অ্যাকুট পেরিকার্ডিটিস সাধারণত রেসপন্ড করে না। আর এখন সেক্ষেত্রে শুধু ইসোফেজাইটিসে সাধারণত আমাদের ফিভার আমরা সাধারণত পাই না, কিন্তু অ্যাকুট পেরিকার্ডিটিস আমরা সাধারণত ইউজুয়ালি দিস পেইন ফলোইং দ্য ইউজুয়ালি ফিভার ফলোড বাই চেস্ট পেইন সাধারণত আমরা দেখে থাকি, যে আগে জ্বর হয় এবং সাথে পরে পেরিকার্ডিটিস এর মানে আমরা চেস্ট পেইন আমরা পেয়ে থাকি। এটা হলো তোমার ডিফারেন্সিয়েট। এবং যে রেসপিরেশনের সাথে চেঞ্জ, এটা তো ইসোফেগাসের সাথে কোনো সম্পর্ক থাকবে না, আমরা এমআই এর মতো, তাই না? এটা ইয়ে থাকবে না। আর হলো যেমন ওটাতে ওমেপ্রাজল বা ওই যে অ্যান্টি আলসারেন্ট যেগুলো আছে সেগুলো রেসপন্স করবে, কিন্তু অ্যাকুট পেরিকার্ডিটিসে তো আমরা নন স্টেরয়েড ইনফ্লামেটরি ড্রাগস ইউজ করতে হবে বা স্টেরয়েড ইউজ করতে হবে। এই যেটা আর যে ইসোফেজিটিস ক্ষেত্রে তো আমাদের সাধারণত যে এই ক্ষেত্রে অ্যান্টি আলসারেন্ট বা যদি আন্ডারলাইং যে কজ আছে, যদি ফাঙ্গাস দ্বারা বা অ্যালবিকান দ্বারা হয়, ক্যান্ডিডিয়া সাধারণত বেশি হয়, তখন সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে। আর যদি রিফ্লাক্স ইসোফেজিটিস হয় সেক্ষেত্রে ইসোমেপ্রাজল বা এই ধরনের ওষুধ আমাদের পিপিআই আমাদের ইউজ করতে হবে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার কমপ্লিকেশন কি কি ডেভেলপ করতে পারে যদি একটা পেশেন্ট ট্রিটমেন্ট না নেয় অ্যাকিউট পেরিকার্ডাইটিস? কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, সাধারণত কমপ্লিকেশন ডেভেলপ করে ইন কেস অফ অ্যাকুট পেরিকার্ডিটিস, যেমন মায়োপেরিকার্ডাইটিস ডেভেলপ করতে পারে, অর্থাৎ মায়োকার্ডিয়াম ইনভলভমেন্ট হতে পারে। যদি মায়োকার্ডিয়াম ইনভলভমেন্ট হয় তো সেক্ষেত্রে পেশেন্ট মে হ্যাভ reduced LV dysfunction, even patient may present with features of heart failure নিয়ে patient present করতে পারে if there is a myocardial involvement। আচ্ছা, তারপরে আবার কি হতে পারে, পেশেন্ট মে রিকারেন্ট পেরিকার্ডাইটিস হতে পারে। রিকারেন্ট পেরিকার্ডিটিস মানে পেশেন্ট যেমন 4 সপ্তাহ বা 6 সপ্তাহ ভালো হয়ে গেল, 6 সপ্তাহের মধ্যে পরে আবার পেশেন্টের পেরিকার্ডিটিস ডেভেলপ করলো, তাহলে রিকারেন্ট পেরিকার্ডাইটিস হতে পারে। আচ্ছা, তারপরে পেরিকার্ডিয়াল ইফিউশন ডেভেলপ করতে পারে, পেরিকার্ডিয়াল টেম্পোনেট ডেভেলপ করতে পারে। পেরিকার্ডিয়াল টেম্পোনেট ডেভেলপ হলে স্বাভাবিকভাবে একটা ইমার্জেন্সি, গ্রেভ ইমার্জেন্সি সিচুয়েশন বা অ্যাকুট ইমার্জেন্সি সিচুয়েশন, সেক্ষেত্রে অ্যাকুট হসপিটালাইজেশন লাগবে, সেক্ষেত্রে আমাদের পেরিকার্ডিয়াল ইফিউশন ট্যাপিং করতে হবে বা টেম্পোনেট ড্র করতে হবে যদি আমার পেরিকার্ডিয়াল টেম্পোনেট ডেভেলপ করে। অথবা এটা কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিসে টার্ন নিতে পারে যদি আমরা ট্রিটমেন্ট না দেই, তাহলে এই যে ক্রনিক ইনফ্লামেশন হতে হতে পেশেন্ট কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে এরকম রাইট হার্ট ফেলারিফির মতো ফিচার নিয়ে আসতে পারে এবং সেক্ষেত্রে আমাদের পেরিকার্ডিয়াক্টমি চিকিৎসা হিসেবে পেরিকার্ডিয়াক্টমি ট্রিটমেন্ট দিতে হতে পারে। Actually, these are the complications of acute pericarditis. ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমরা যদি মোস্ট কমন কজ চিন্তা করি অ্যাকিউট পেরিকার্ডাইটিসের, স্যার মোস্ট কমন কজ তাহলে কোনটা হবে স্যার? অনেকগুলো কজই তো আমরা জানি, অনেকগুলো কারণে পেরিকার্ডাইটিস হতে পারে। হ্যাঁ, এখন যদি আমাদের মনে রাখার জন্য আসলে আমরা কোনগুলো আলোচনা করব, মানে আলোচনার জন্য আমার মনে রাখা উচিত, এই যে বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের টিউবারকুলোসিস হলো একদম মানে ইয়ে করে রাখতে হবে যে টিউবারকুলোসিস। আর এখনকার সিচুয়েশনে তোমার কোভিড-19 যেটা সার্স কোভিড-2 এটা বলতে হবে, এটা পেরিকার্ডাইটিস করে, মায়োকার্ডাইটিস করে, এই সুতরাং এটা তোমাদের এখন সিচুয়েশন বলতে হবে। আর হলো কক্সাকি ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটা আছে সেগুলো পেরিকার্ডাইটিস করতে পারে। ভাইরাসটা একটু মনে রাখতে হবে, দু একটা ভাইরাসের নাম, কক্সাকিবি ভাইরাস, তারপর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা একটু মনে রাখতে হবে, সাথে সার্স কোভিড-2। আর হলো এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই টিউবারকুলোসিস, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এটা হলো ইনফেক্টিভ কজের মধ্যে। আর ইউরোমিয়া মানে ক্রনিক রেনাল ফেলিয়ার, এটা মনে রাখতে হবে যে ক্রনিক রেনাল ফেলিয়ার ক্যান কজ পেরিকার্ডাইটিস। আর একটা হলো যে তোমার অটোইমিউন ডিজিজ গুলোর নাম মনে রাখতে হবে, কারণ এগুলো কিন্তু কমন। তোমরা যদি অটোইমিউন ডিজিজ গুলোর নামই দেখো সবগুলোতে যে তোমার যে প্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখবে যে সবকিছুতে পেরিকার্ডাইটিস আছে। সুতরাং তোমার রিমোটেড আর্থ্রাইটিস, এসএলই, তারপরে হলো রিউমাটিক ফিভার, এই তিনটা, রিউমাটিক ফিভার, এসএলই আর রিমোটেড আর্থ্রাইটিস, এই তিনটা বলতেই হবে এই এর ক্ষেত্রে। ভাস্কুলাইটিস যদি খুব আনকমন, ভাস্কুলাইটিস কিছু হতে পারে, সেটা আমাদের। আর there are some neoplastic causes along with radiation, তো নিওপ্লাসিয়ার সাথে তুমি রেডিয়েশনটা মনে রাখবা। নিওপ্লাসিয়ার ক্ষেত্রে সাধারণত সারাউন্ডিং স্ট্রাকচার যেটা আছে সেখান থেকে নিওপ্লাসিয়া হতে পারে, আর এগুলো ট্রিটমেন্টের জন্য রেডিয়েশন ব্যবহার করি। সুতরাং রেডিয়েশন কিন্তু একটা কমন কজ অফ পেরিকার্ডাইটিস। রেডিয়েশনের কথা ভোলা যাবে না এখনকার পার্সপেক্টে, যদি রেডিয়েশন আমরা ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে খুব কমনলি আমরা রেডিয়েশন দেই, সুতরাং সেক্ষেত্রে রেডিয়েশন অবশ্যই মনে রাখতে হবে। আর একটা আমাদের কার্ডিয়াক যে কজ আছে, that is post MI বা MI as a complication of myocardial infarction অথবা পোস্ট MI যে ডিসলাস সিনড্রোম, আমার মনে হয় এগুলো তোমাদের মনে রাখলে যথেষ্ট। এগুলো মনে রাখলেই তুমি কোশ্চেন মানে আনসার যেটাই যেভাবে হোক না কেন তোমার হলো
ওই যদি অ্যাজ এ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য মাইক্রো ইনফেকশনই বলো, অথবা তোমার অ্যাকুট পেরিকার্ডাইটিস নিয়ে যদি কোনো লং কোশ্চেন আসে বা শর্ট কোশ্চেন আসে, অথবা ভাইবাতে যেভাবেই আসুক না কেন, আমার মনে হয় তুমি সব অ্যান্সার দিতে পারবা যদি এগুলো একটু মেমোরাইজ করে রাখো। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। স্যার আমরা তো একদম লাস্টের দিকে, আমরা যদি একটু সামারাইজ করি অ্যাকিউট পেরিকার্ডাইটিস থেকে কি কি সবচেয়ে বেশি মনে রাখতে হবে? আচ্ছা, অ্যাকুট পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে তোমার সেক্ষেত্রে সাম ইটিওলজি যেটা আছে, কমন ইটিওলজি তোমাদের মনে রাখতে হবে। ইটিওলজির মধ্যে যেটা আমরা আলোচনা করলাম, সাম ব্যাকটেরিয়াল কজেস, সাম ভাইরাল কজেস, সাম মেটাবলিক কজেস, এরা তোমার একটু মেমোরাইজ করে রাখলা, অথবা সাম নিউপ্লাস্টিক কজেস, কার্ডিয়াক কজেস, অথবা রেডিয়েশন কজেস, এগুলো একটু মনে রাখলা। আচ্ছা, তারপরে তোমাদের এই ইটিওলজি মনে রাখার পরে তোমার প্রেজেন্টেশন, হাউ এ পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ অ্যাকুট পেরিকার্ডাইটিস, সেক্ষেত্রে যেভাবে প্রেজেন্টেশন আমি যেভাবে বলে দিলাম, যে তুমি মনে রাখবা ডিজিজের কারণে কিভাবে প্রেজেন্ট করতে পারে, তারপরে সাম আন্ডারলাইং কজ নিয়ে কিভাবে প্রেজেন্ট করতে পারে, অথবা কমপ্লিকেশন নিয়ে কিভাবে প্রেজেন্ট করতে পারে, সে মনে রাখা। এবার ইনভেস্টিগেশন, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন উই শুড ডু। তো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা ইসিজি চেঞ্জ বিশেষ করে, আমরা ইসিজি কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো, যে ইসিজি আর কি এমআই এন্ড ইসিজি, নাকি এটা হলো অ্যাকুট পেরিকার্ডাইটিস ইসিজি। তেমনি আবার কোশ্চেন তুমি যেটা ইয়ে করলা যে চেস্ট পেইন নিয়ে আসছে, চেস্ট পেইন ডিউ টু অ্যাকুট পেরিকার্ডাইটিস, চেস্ট পেইন ডিউ টু মাইগ্রেন ইনফেকশন, কিভাবে আমরা বায়োইসকেমিক কার্ডিটিস কিভাবে ডিফারেন্সিয়েট করব, সেটা তোমাদের পরীক্ষা ধরতে পারে। আচ্ছা, তারপরে হলো এরপরে ইনভেস্টিগেশনের পরে তোমার ট্রিটমেন্ট। এখন ট্রিটমেন্টের ক্ষেত্রে আসলে আমরা যেটা যেটা ওষুধ বললাম, যে আমরা নন স্টেরয়েড ইনফ্লামেটরি ড্রাগ বা স্টেরয়েড কখন ইউজ করব, কখন দিব একটা, তারপরে এছাড়া আমাদের আন্ডারলাইং কজ ট্রিটমেন্ট, আর হলো যে কমপ্লিকেশন যেটা আছে কমপ্লিকেশন ট্রিটমেন্ট। আর কমপ্লিকেশন নিয়ে তো আমরা সামনে আলোচনা করব, যেটা কনস্ট্রিক্ট পেরিকার্ডিসের আলাদা লেকচার আছে, পেরিকাল ইফিউশন নিয়ে বা পেরিকাল টেম্পোরিন নিয়ে আলাদা লেকচার আছে, সেটাতে আমরা তোমার এই কমপ্লিকেশন আর বিস্তারিত বলবো, যে তখন আসলে এটা নিয়ে তোমাদের কি কি পড়া উচিত। তাহলে এইটুক মোটামুটি আমাদের, খুব বেশি পড়া না, এইটুক মোটামুটি মেমোরি বা সামারাইজ করে রাখতে পারলে আমার মনে হয় যে এইটা এই সংক্রান্ত কোনো কোশ্চেন ভাই হোক বা রিটেনে কোশ্চেন হোক বা শর্ট কোশ্চেনও আসলে এখানে আমার মনে আটকাবে না। ধন্যবাদ তোমাদের। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে অ্যাকিউট পেরিকার্ডাইটিস বোঝানোর জন্য। স্যার এক্সিসবাসীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এতক্ষণ ধরে ক্লাস নেওয়ার জন্য আমাদেরকে, এবং ধন্যবাদ অনেক রাত হয়ে গেছে অলরেডি। মেডিকেল স্কুলকে ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন।